Democracy is a government of the people, by the people, for the people. আব্রাহাম লিঙ্কনের এই উক্তির সাথে আমরা প্রায় সকলেই পরিচিত। যে ডেমোক্রেসিকে সারা বিশ্বের গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়, যে দেশে ডেমোক্রেসি নেই সেই দেশটাই খারাপ, এই ধরনের ধারণা যখন সারা বিশ্বে প্রচলিত, সেখানে আপনি কি জানেন প্লেটো বলেছেন গণতন্ত্র হলো মূর্খের শাসন আর আমরা হলাম ভেড়া। সক্রেটিস ডেমোক্রেসিকে সোশ্যাল শিপ ওয়ার্ক বলেছেন, কিন্তু কেন? Because democracy basically means government by the people, of the people, for the people. But the people are retarded. ধরুন দুজন নেতা ভোটের আগে বলল যে আমরা বাংলাদেশে 10টা পারমাণবিক বোমা বানাবো, বাংলাদেশের প্রতিটা মানুষকে 20,000 করে টাকা দিব। আরেকজন বলল বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করব, বাক স্বাধীনতা নিশ্চিত করব, শিক্ষার উন্নয়ন করব। আপনার কি মনে হয় মানুষ কাকে ভোট দেবে? হ্যাঁ, আপনার ধারণাই ঠিক, মানুষ প্রথম ব্যক্তিটিকে ভোট দেবে। মানুষ এটা কখনোই দেখবে না যে পারমাণবিক বোমা চাইলেই বানানো যায় না, কিংবা জন প্রতি 20,000 করে টাকা দিলে কি পরিমাণ মুদ্রাস্ফীতি ঘটবে। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তার কাছেই থাকবে যে নিজের কথা দ্বারা জনগণকে কনভিন্স করতে পারবে, হোক সে যোগ্য কিংবা অযোগ্য, যাকে সহজ ভাষায় বলা হয় পপুলিজম। অর্থাৎ একজন মানুষের পপুলার বা জনপ্রিয় হওয়ার মানে এই নয় যে সে রাষ্ট্র পরিচালনায় যোগ্য, অধিকাংশ ক্ষেত্রে তার উল্টাটাই ঘটে। আবার গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় পপুলার না হলে তো মানুষ তাকে ভোট দেবে না। তাহলে একটা ডিলেমার ভিতরে পড়ে গেলাম না? অর্থাৎ পপুলিজম যেখানে গণতন্ত্রের জন্য ক্ষতিকর, সেই পপুলিজম ছাড়া কখনোই গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসন ক্ষমতা পাওয়া যায় না। হিটলার এবং আমাদের পাশের দেশেরই নরেন্দ্র মোদী এই পপুলিজম থিওরির বিশাল বড় একটা উদাহরণ। যেমন হিটলার জার্মানির লোকদের বুঝিয়েছিল যে জার্মানরা ইউরোপের কাছে হাসি তামাশার পাত্র হয়ে গেছে। ভার্সাই চুক্তির কারণে তারা একটি অবহেলিত জাতিতে পরিণত হয়েছে এবং হিটলারই তাদেরকে রক্ষা করতে পারবে। ঠিক তেমনই নরেন্দ্র মোদীও নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারত হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও সে হিন্দুদের বোঝাচ্ছে যে তারা তাদের নিজ দেশে বিপদে আছে এবং মোদী তাদের রক্ষা করতে পারবে। আর এজন্যই হয়তো গণতন্ত্রকে প্লেটো মূর্খের শাসন বা রুল অফ ইগনোরেন্স বলেছেন। অর্থাৎ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা হচ্ছে সেই শাসন ব্যবস্থা যেখানে শাসন ক্ষমতা পায় যে নিজেকে যোগ্য দেখাতে পারে অথবা নিজের ক্লিয়ার ইমেজকে জনগণের সামনে উপস্থাপন করতে পারে, হোক সে প্রকৃতপক্ষে যোগ্য অথবা অযোগ্য। আর এভাবেই জন্ম হয় অটোক্রেটিক রুল বা স্বৈরতন্ত্রের। আচ্ছা, এতক্ষণ ধরে আমি তো গণতন্ত্রকে ভালো মতোই গালাগালি করলাম, কিন্তু আসল দোষটা কার জানেন? দোষটা হচ্ছে আপনার আমার, অর্থাৎ একটি দেশের জনগণের। একটি দেশের শাসক কেমন হবে সেটা প্রকৃতপক্ষে নির্ভর করে সেই দেশের জনগণের উপর। বাংলাদেশের কথাটাই চিন্তা করা যাক। বাংলাদেশের বৃহৎ একটি জনগোষ্ঠীর এই ধারণাটাই নেই যে তাদের একটা ভোট কতটা মূল্যবান। একটা ভোটের মাধ্যমে নির্ধারিত হয় তার দেশের ভালো মন্দ, আগামী 5 বছর সে কেমন থাকবে তার একটা ভোটের মাধ্যমে নির্ধারিত হয়। এর উপরে তো আবার টাকার বিনিময়ে ভোট দেওয়ার ব্যাপারটা তো আছেই। যদিও শহর অঞ্চলে এটি বেশি একটা দেখা যায় না, তবে গ্রাম অঞ্চলে এই সমস্যাটা বেশ প্রকট। ডেমোক্রেসির আরো একটা ভয়াবহ সমস্যা হচ্ছে শর্ট টার্মিজম। অর্থাৎ একটি দেশের সরকার কখনোই লং টার্মে প্ল্যান করে না, কারণ তারা দৃশ্যমান উন্নয়ন দেখানোর জন্য বদ্ধপরিকর থাকে। যেহেতু 5 বছরের জন্য তারা ক্ষমতায় আসে, সেহেতু তারা আর লং টার্মে প্ল্যান করে কি করবে? পরবর্তীতে তারা ক্ষমতায় নাও আসতে পারে। আর লং টার্মে প্ল্যান করলে জনগণ তো সেটার সুফল হাতে নাতে পাচ্ছে না। এই জন্যই মূলত দৃশ্যমান উন্নয়ন হলেও গণতন্ত্রের টেকসই উন্নয়ন হয় না। 2 নম্বর সমস্যা হচ্ছে এলিট ক্যাপচার। আমরা জানি বাংলাদেশের মতন একটা দেশে নির্বাচন করতে কি পরিমাণ টাকা খরচ করতে হয়, আর এই টাকা কখনোই একক ব্যক্তির পক্ষে বহন করা সম্ভব হয় না। এই জন্য তারা ব্যবসায়ী শ্রেণীর কাছে যায় এবং ব্যবসায়ী শ্রেণীর কাছ থেকে অর্থ সাহায্য নেয়। পরবর্তীতে সে নির্বাচিত হওয়ার পরে সেই ব্যবসায়ী শ্রেণীর পার্সোনাল পারপাস সার্ভ করার জন্য ব্যস্ত থাকে এবং তারা জনগণের স্বার্থের উপরেই কিছু এলিটের স্বার্থকে গুরুত্ব দেয়। এবং আরো একটা সমস্যা আছে, আর সেটা হচ্ছে ভোটার ইগনোরেন্স, যে কথা আমরা বেশ আগেই বলেছি। গণতন্ত্রের যদি এতই সমস্যা থাকে তাহলে গণতন্ত্রকেই কেন গোল্ড স্ট্যান্ডার্ড ধরা হয়? তাহলে কি অন্য কোনো শাসন ব্যবস্থা আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কেন অ্যাপ্লাই করা হয় না? এই উত্তর আপনাদের কাছ থেকে শুনতে চাই।
কমেন্টে জানান আপনার মতামত।